আমি আজকে তোমাদের সামনে আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেক স্টুডেন্ট আছে যারা দূরে থেকে আমাকে অনলাইনে নক করে। যেহেতু আমি আমার নির্দিষ্ট একটা জায়গায় পড়াই, সব স্টুডেন্ট আমার কাছে আসা সম্ভব না। তো ওরা অনেকেই বলে যে আইসিটি অত্যন্ত কঠিন। শুনে আমার অনেক হাসি লাগে। আসলে আইসিটি আমি মনে করি ইন্টারের যতগুলো বই আছে তার মধ্যে সবচেয়ে সহজ। তো এটারই প্রমাণ আমি এই ভিডিওর মাধ্যমে করে দিব ধীরে ধীরে। তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখো। আর যদি তোমার কাছে মনে হয় যে না, এই ভিডিওটা তোমার অনেক উপকারে দিচ্ছে, তাহলে তোমার যে বন্ধুগুলো আইসিটি নিয়ে ভয় পাচ্ছে তাদেরকে মেইনলি আমার এই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিও। আর আমি আশা করি ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবে। আমি এখন শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রথমে আমি তোমাদেরকে একটু আইসিটি বিষয়ে একটু কথা বলি। যেহেতু ইন্টারমিডিয়েটের সিলেবাসে 1 থেকে 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায় থেকে প্রশ্নটা আসলে কেমন করে হয় এটা আগে তোমাদের জানতে হবে। না হলে তুমি হয়তো এক সাইড থেকে পড়ে যাবে ঠিকই, পরবর্তীতে দেখবে পরীক্ষায় ভালো কোনো ফল পাচ্ছ না। তোমাকে মাথায় রাখতে হবে, আইসিটি কিন্তু 95% বুঝতে হয়, মাত্র 5% মুখস্থ করতে হয়। তো এখানে আসলে আইসিটির প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কোনটাতে আসলে কি আছে দেখবে। বিশেষ করে মুভিটা রিলিজ হওয়ার আগে ট্রেইলার রিলিজ হয়। ট্রেইলারে কিন্তু ওই মুভিটা আসলে কেমন তার ধারণা পাওয়া যায়। ঠিক এরকমই এই প্রথম অধ্যায়ে এই আইসিটি দিয়ে বর্তমান যুগে কি কি হচ্ছে সেই সম্পর্কে তথ্য এখানে লেখা আছে। এখান থেকে একটা প্রশ্ন হয়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সম্পূর্ণ নেটওয়ার্কিং পার্ট, কমিউনিকেশন পার্ট। যে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করছি, ফোন দিয়ে হোক, ল্যাপটপ দিয়ে হোক, যেভাবে হোক, এই যোগাযোগগুলো আমার স্থান থেকে রিসিভার পর্যন্ত তথ্যগুলো কিভাবে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়। এখান থেকেও একটা সৃজনশীল হয়। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে মেইনলি 2 পার্ট। এই 2 পার্টের মধ্যে 2টা সৃজনশীল পাবে। একটা পার্টে পাবে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, যেখানে সংখ্যাগুলো নিয়ে আলোচনা হবে। এই ধরো তুমি বলছো যে তোমার এইচএসসি পরীক্ষা আগামী মাসের 10 তারিখ, কথার কথা, তাহলে সেই 10 তুমি কোথায় পেলে? 10 যদি আবিষ্কার না হতো তুমি কিন্তু বলতে পারতে না যে পরীক্ষাটা কবে। ঠিক একইভাবে তোমার রোল নাম্বার, মোবাইল নাম্বার, এই যে তুমি ভিডিওগুলো দেখছো যেখানে আমি অধ্যায়গুলো মেনশন করে দিয়েছি 1 থেকে 6, ধরো এই 2 এমন শেপটাই আবিষ্কার হয়নি, তাহলে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারতাম না যে এইটা আসলে কত নাম্বার অধ্যায়। তাহলে এই যে একজন আরেকজনের সাথে যে যোগাযোগ করছি, হিসাব করছি, কথা বলছি, এই এই সমস্ত হিসাব নিকাশের কাজ, গণনা করার কাজ, যেগুলো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে থাকে। এবার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা। এই ডিজিটাল ডিভাইস নিয়ে এখানে আবার 2 পার্টে বিভক্ত হয়েছে। একটা অংশ লজিক গেট, আরেকটা অংশ ডিজিটাল ডিভাইস, ইনকোডার, ডিকোডার, অ্যাডার, যেগুলো তোমরা কলেজে কম বেশি নাম শুনে থাকো। অনেক বেশি ভয় পাও, অত্যন্ত একেবারে সহজ, আমার কথাগুলো বিশ্বাস রাখো। এখানে এই দুটোর মধ্যে থেকে একটা পাবে। তাহলে 1, 2, 3, 4 নাম্বার অধ্যায় HTML। এই পার্ট দিয়ে মেইনলি আমরা যে চোখের সামনে যত ওয়েবসাইট দেখে থাকি, সেই ওয়েবসাইট তৈরির মূল কাঠামোর জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় সেটা হলো HTML। তাহলে এইটা তুমি যদি ভালো করে জানো তাহলে নিজে ওয়েব ডিজাইনটা শিখে যাবে। আর একটা সময় চর্চা করতে করতে আস্তে আস্তে হয়তো ইনশাআল্লাহ তুমি ডেভেলপে চলে যেতে পারো। এক্ষেত্রে তোমাকে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে এর কোনো মানে নেই। এখন নন টেকের মানুষরা অনেক কাজে এগিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি একটা সৃজনশীল পাবে। পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম। ধরো তুমি ফেসবুকের কথা ভাবো। ফেসবুকে যখন আমরা ঢুকছি তখন লগ ইন করছি, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দিলে ইনকারেক্ট লেখা আসছে, এইটা কে নিয়ন্ত্রণ করছে? এটা অবশ্যই সফটওয়্যার থেকে হচ্ছে। আর সেই সফটওয়্যারগুলো ডেভেলপ হয়েছে কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে। সেই প্রোগ্রামিং পার্ট হচ্ছে এইটা। এখান থেকে একটা সৃজনশীল হয়। 1, 2, 3, 4, 5, 6। এবার এইটা হলো ডেটাবেস। ধরো তুমি ফেসবুকে একটা ভিডিও
বা একটা স্ট্যাটাস দিয়েছো, সেই স্ট্যাটাসটা যতদিন আগেই দাও না কেন তোমার প্রোফাইলে কিন্তু সেটা লিস্ট আকারে সাজিয়ে আছে, এবং তুমি যখন লাস্ট পোস্ট করছো সেটাই কিন্তু তোমার প্রোফাইলে প্রথমে থাকছে। তাহলে এইটা কিভাবে সাজানো আছে? এই তথ্যগুলো সাজিয়ে ফেসবুকের সার্ভারে সুন্দর করে রাখা আছে। এই সার্ভারে রাখা তথ্যগুলো ডেটাবেস, মেইনলি এটা ডেটাবেস নিয়ে কাজ করে। এখান থেকে একটা, তাহলে 1 2 3 4 5 6 7। এখন এই তিনটার মধ্য থেকে আরেকটা প্রশ্ন হয়, যেটা আসলে এখান থেকে যদি আরেকটা হয় তাহলে এখান থেকে হবে না, এখান থেকে যদি একটা হয় তাহলে এখান থেকে হবে না, মোটামুটি ধরা যায় এরকম। তাহলে টোটাল কোশ্চিন থাকবে 8টা। এই 8টার মধ্যে তোমাকে লিখতে হবে 5টা, যেটা 10 মার্ক করে, টোটাল 50। মানবন্ধনটা আগে ভালো করে শুনে নাও, তারপর আমরা পড়াতে যাব। এবার এর সাথে তোমার আর কি কি থাকছে? এর সাথে এটা কিন্তু সিকিউ, এর সাথে তুমি পাবে এমসিকিউ। এমসিকিউ থাকছে 1 মার্ক করে 25টা। এরপরে শর্ট করে লিখলাম প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালে গিয়ে তোমার থাকছে 25। তাহলে এই মোট 100 মার্কের তোমার পরীক্ষা হবে। এখন প্র্যাকটিক্যালটা তোমার কলেজে হবে, এই দুটো আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারো ইনশাআল্লাহ। তো এই হলো মোটামুটি মানবন্টন। তো যদি এখান থেকে কেউ এইটুকু পড়ে তাহলে 1 2 3 4 5 6, 6টা পাচ্ছ, 6টার মধ্যে 5টা লিখতে পারছ। তবে এইটুকু বাদ দেওয়া যাবে না, এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউ হয়ে থাকে। আমি চেষ্টা করবো তোমাদের ভালো একটা সাজেশনে দিয়ে দেওয়ার জন্য, তবে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে, আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এখন শুরু করা যাক তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টাকে আমি কেন আগে মেনশন করছি, খুবই কম সময়ে তোমার ভালো রেজাল্ট করার জন্য তৃতীয় অধ্যায় থেকে শুরু করতে হবে। এগুলো থিওরি, এগুলো তুমি ধীরে ধীরে পড়ে বুঝে নিতে পারবে। তবে হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ও কিন্তু থিওরি হলেও এটা বুঝে পড়ার মতো। তো আমি তৃতীয় অধ্যায় শুরু করছি। এই অধ্যায় নিয়ে আমার কাছে অনেক বেশি প্রশ্ন আসে যে এই অধ্যায়টা অনেক বেশি কঠিন লাগে। আসলে কিন্তু এই অধ্যায়টা অত্যন্ত সহজ, আমি সেগুলো তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি। দেখো, সংখ্যা পদ্ধতি আসলে কি, এটা হলো তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি। সংখ্যা পদ্ধতি হচ্ছে ধরো সংখ্যা লেখা, পড়া, গণনা করা, এই যে একে অন্যকে হিসাব নিকাশের মাধ্যমে বোঝানো, এই কাজগুলো করাই আসলে সংখ্যা পদ্ধতি। সংখ্যা যদি আবিষ্কার না হতো তাহলে কিন্তু তুমি কাউকে বলতে পারতে না যে এখন কয়টা বাজে, তোমার ফোন নাম্বার কত, তোমার রোল নাম্বার কত, কবে পরীক্ষা হচ্ছে, আর অসংখ্য জায়গায় তুমি ঠেকে যেতে। ঠিক এই সমস্যা সমাধান করার জন্যই মেইনলি এই কাজটা করা হয়েছে। তো প্রথম যখন সংখ্যা পদ্ধতি আসে তখন কিন্তু মানুষের সাথে কথাই বলা শিখেনি। মানে সংখ্যা পদ্ধতি আসার আগে মানুষ যখন এসেছিল তখন কিন্তু ইশারা দিয়ে কথাগুলো বলছিল। তো তখন একটা সময় দেখা যায় যে কেউ যদি কারো থেকে কোনো কিছু নিয়ে যায়, সে তো আর কোনো কিছু লিখতে পারতো না, তখন কি করতো, একটা পাথর দিয়ে আরেকটা দেয়ালে এভাবে দাগ দিত। একাধিকবার যদি নিয়ে যায় এরকম একাধিকবার দাগ দিত। যখন সেই জিনিসগুলো আবার ফেরত দিতে আসতো ঋণ পরিশোধ করতে, তখন ওরা আবার কি করতো, একটা একটা করে নিত, এইদিকে কাটতো। যখন দেখতো সব কাটা শেষ তখন ভাবতো ওই ব্যক্তির ঋণ পরিশোধ হয়েছে। এই পদ্ধতি একটা সময় ব্যবহার হতো, কিন্তু এতে কিছু সমস্যা দেখা দেয়। সমস্যাগুলো কেমন, এটা আদিম যুগের মানুষেরা ব্যবহার করত। এই পদ্ধতিতে তুমি সঠিকভাবে সবকিছু উপস্থাপন করতে পারবে না। যেমন কথার কথা আমরা জানি যে 1 কেজি সমান 1000 গ্রাম। এটা আমরা এখনকার যুগে বুঝতে পারছি, তখন তার এগুলো ছিল না। তো ধরো কেউ একজন তোমার থেকে 500 গ্রাম 1000 গ্রাম কিছু নিয়ে গেছে, তুমি কি করবে, একটা দাগ দিবে। আচ্ছা, এখন যদি 500 গ্রাম নিয়ে যায় তাহলে কি করবে? 500 গ্রাম নিয়ে গেলে নিশ্চয়ই মনে মনে ভাবছো যে আমি এটার অর্ধেক করব। আচ্ছা ফাইন, 200 গ্রাম নিয়ে গেলে কি হবে, একটু দাগ দিব। 300 গ্রাম নিয়ে গেলে কি হবে, আর একটু দাগ দিব। তাহলে এরকম করে তোমার যদি দাগ একটু একটু করে দিতে থাকো, একটু পর ঘুরে এসে তুমি মাঝের থেকে হঠাৎ করে বলতে পারবে না, এখানে যদি অসংখ্য দাগ থাকে, যে এটা আসলে কত গ্রাম। এই একটা সমস্যা কিন্তু এই পদ্ধতিগুলোতে আছে। তো এইটাকে মানুষ বেশি দিন কন্টিনিউ করেনি। এই বিষয়টা নিয়ে যখন গণনা করছিল, গণনা করতে 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 একটা সময় দেখা গেল যে না, এইটার দ্বারা সঠিকভাবে সবকিছু বোঝানো যায় না। তখন মানুষ এই জিনিসটাকে বলল এটার কোনো ভিত্তি নেই, যাকে ওই সময়ে ইংরেজিতে বলা হতো নন পজিশনাল। ঠিক আছে, তারপরে এসে মানুষ কিন্তু শিখে গেল যে সংখ্যা পদ্ধতিতে কিভাবে গণনা করা যায়। মানে
এরকম কিছু ডিজিট আবিষ্কার হয়ে গেল। তো ডিজিট যত আবিষ্কার হয়ে গেল সেগুলোকে এসে দেখা গেল না সেগুলোর ভিত্তি আছে, এটার ভিত্তি নেই। কেন ভিত্তি নেই? কারণ লাইন টেনে এটাকে দিয়ে সঠিকভাবে বোঝানো যাবে না, এটা দ্বারা পয়েন্টের কোনো হিসাব করা যাবে না। তখন মানুষ চিন্তা করলো যে না, এটাকে মানুষ যখন ঠেকে গেছে তখনই তো আস্তে আস্তে শিখে গেছে, তখন এখান থেকে মানুষ বেরিয়ে হতে শুরু করলো। তবে হ্যাঁ, এই পদ্ধতিতে কিন্তু মানুষ আরো বেশ কিছু গণনা করেছিল। যেমন ওরা কি করতো, কিছু হাতিয়ার দিয়ে গণনা করত, তারপর ফুল ফল ইত্যাদি এগুলো দিয়ে গণনা করত। তো পরবর্তীতে মানুষ এসে দেখলো যে না, এইটার কোনো ভিত্তি নেই। তো যেহেতু ভিত্তি নেই, তখন পরবর্তীতে ভিত্তিওয়ালা একটা আবিষ্কার হয়ে গেল, যেটার নাম হচ্ছে পজিশনাল। ঠিক আছে, এখন এই দুটাই হলো মেইনলি সংখ্যা পদ্ধতি। যদি বলে তোমাকে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে, তুমি বলবে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হলো নন পজিশনাল, একটা পজিশনাল। নন পজিশনালটাই হলো অস্থানিক, অস্থানিক, আর পজিশনালটা হচ্ছে স্থানিক। এখন স্থানিক অস্থানিক কি? যাদের স্থানীয় মান আছে তারা স্থানিক, যাদের স্থানীয় মান নেই তারা অস্থানিক। আচ্ছা, তো এখন এই সংখ্যা পদ্ধতি সংখ্যাগুলো তোমরা আমি পরে বুঝিয়ে বলে দিব সুন্দর করে। এটা নিয়ে তুমি শর্টকাটে বলতে পারো যে মানুষ যখন গণনার জন্য হাতিয়ারের ছবি, ফুল ফল ইত্যাদি ব্যবহার করত প্রাচীন যুগে, সেগুলোকে বলা হয় নন পজিশনাল। বইয়ে সুন্দর করে এভাবে লেখা আছে। পজিশনাল হচ্ছে যেগুলোর ভিত্তি আছে, বেজ আছে, সেগুলোকে আমরা বলবো পজিশনাল। তো এই পজিশনালটা এসে কিন্তু আবার 4 ভাগে বিভক্ত হয়েছে। একটা নাম হলো বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। আর কি কি? নন পজিশনাল, পজিশনাল, এটা হচ্ছে অস্থানিক, স্থানিক। আর একটা হলো পজিশনাল। পজিশনাল এসে আবার 4 ভাগে বিভক্ত হয়েছে, একটাকে বাইনারি, একটাকে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল বলা হয়। আচ্ছা, এখন তোমাকে একটু মনে রাখতে হবে, আমি প্রথমেই বলে নিয়েছি যে আইসিটিতে তোমাকে 5% মুখস্থ করতে হবে। যেমন 5%-এর মধ্যে পড়ে এই নাম শুনে হয়তো তোমার কাছে মনে হচ্ছে নাম তো কোনো বিষয় না। হ্যাঁ, যদি এমনটা মনে হয় তাহলে বুঝবে যে হ্যাঁ, তোমার আইসিটি মাথায় ঢুকছে। বাইনারি আমরা কোনগুলোকে বলবো? আসলে আমরা তো জানি যে সংখ্যা পদ্ধতিতে আমরা এরকম কিছু ডিজিট পাই, মানে 1, 5, 9 এগুলো কিন্তু আবিষ্কার হয়ে গেছে। তো সেই আবিষ্কারের মধ্য থেকে যখন শুধুমাত্র 0 এবং 1 নিয়েই কাজ করা হয়, সেই সংখ্যা পদ্ধতিটাকে বলবো আমরা বাইনারি। ডেসিমেলে কি কি নিয়ে কাজ করে? এগুলোকে অঙ্ক বলা হয়, কিন্তু অঙ্ক বা প্রতীক চিহ্ন বলা হয়, যেগুলো কারোর সাথে কারো চেহারার কোনো মিল নেই। ডেসিমেলের কথা চিন্তা করো, ডেসিমেলে 0, 1, 2, 3 এইভাবে 9 পর্যন্ত নিয়ে কাজ করা হয়, ডিজিটগুলো নিয়ে কাজ করা হয়। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত নিয়ে কাজ করা হয় আর কি, এই অঙ্কগুলো প্রতীক চিহ্ন নিয়ে ব্যবহার করা হয়। আচ্ছা, হেক্সাডেসিমেল, এখানে কিন্তু 2 পার্ট। এই হেক্সা মানে আসলে 6, এই ডেসিমেল মানে ওই যে উপরের ডেসিমেল ছিল সেই ডেসিমেল, এখানে হচ্ছে 10, এই মোট 16। এগুলোর কাহিনী আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু ডেসিমেল লেখা আছে তাহলে বুঝতে হবে এটা 0 থেকে 9 পর্যন্ত। আর এই হেক্সাটা মূলত এ, বি, সি, ডি, ই, এফ বোঝানো হয়। তাহলে 9-এর পরে 10টাকে মনে করা হয় এ, এটা হেক্সাতে প্রকাশ করা হচ্ছে। আর এই 10 কিন্তু ডেসিমেলের কথা চিন্তা করে বোঝানো হচ্ছে, যে এ দ্বারা 10 বোঝানো হচ্ছে। এরপরে এটা 11, 12, 13, 14, 15। এখন একটা বিষয় একটু লক্ষ্য রাখো, এই যে আমি একটু আগে বললাম যে এখানে প্রতীক চিহ্ন আছে 0 এবং 1, তাহলে এখানে মাত্র 2টি প্রতীক চিহ্ন ব্যবহার হচ্ছে, এই জন্য এটার বেস বা ভিত্তি 2। 0 থেকে 9 এখানে মোট আছে 10টি, তাহলে এটার বেস 10। অক্টালে 0 থেকে 7 এটার 8টি, এই জন্য 8। আর হেক্সাডেসিমেল খেয়াল করে দেখো, 0 থেকে 9 এখানে আছে 10টা,
এ থেকে এফ 6টা, তাহলে 6 আর 10-এ 16, এটার বেস হলো 16। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে বেসটা আসলে কি? বাংলায় বলছে ভিত্তি। আসলে যার উপর ডিপেন্ড করে সংখ্যা পদ্ধতি চলে সেগুলোই বেস। যেমন যদি বলি ডেসিমেলের বেস কি, কত? 10। কেন? এটা মুখস্থ না কিন্তু। 0 থেকে 9 পর্যন্ত প্রতীক চিহ্ন আছে মোট 10টি। এই যে মোট যতগুলো প্রতীক চিহ্ন আছে এই সবগুলোকে একত্রে বেস বলা হয়। তাহলে আমরা যদি বলি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট 2টি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখন বাইনারি সংখ্যা পদ্ধতির কিছু প্রাথমিক আমি উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি, পরে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিব। এখন যদি আমি বলি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিছু ডিজিট লেখো, তুমি ইচ্ছা মতো এরকম সাজাতে পারবে, কিন্তু 1-এর বেশি তুমি এখানে লিখতে পারবে না। যদি এখন এইরকম করে লেখো, এর মধ্যে তোমাকে একটু খেয়াল করতে হবে যে এইগুলোর বেশি কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তুমি এখানে বাইনারি দিতে পারবে। আচ্ছা, ডেসিমেল কোনগুলো? 0 থেকে 9। ধরো আমি এরকম করে লিখলাম 559। এবার 559 প্রত্যেকটা অংশ তুমি খন্ড খন্ড চিন্তা করো, 5, 5, 9, তারা কিন্তু সবাই এটার মধ্যে আছে। সুতরাং এটাকে আমরা বলতে পারবো এটা হলো ডেসিমেল। আচ্ছা, এটাকে ডেসিমেল বলতে পারবো কারণ 0 থেকে 1 এই দুটা কিন্তু এটার মধ্যে আছে। তার মানে এই সংখ্যা পদ্ধতিকে বাইনারিও বলতে পারবো, এই সংখ্যা পদ্ধতিকে আমরা ইচ্ছা করলে ডেসিমেলও বলতে পারবো। আচ্ছা, ডিপেন্ড করা হচ্ছে এই কোনায় লেখা বেস দিয়ে, যেটা আসলে কত বোঝানো হচ্ছে। এবার খেয়াল করে দেখো, আমরা যদি এখানে লিখি 2, 4, 3 পয়েন্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে 0 থেকে 7-এর বেশি কিন্তু নেই এগুলোর মধ্যে। অবশ্যই তোমাকে খন্ড খন্ড নিয়ে চিন্তা করতে হবে যে 2, 4, 3 এগুলো সব আলাদা আলাদা চিন্তা করতে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারবো এটা অক্টাল। এখানে কিন্তু বাইনারি বলতে পারবো না। কেন পারবো না? কারণ বাইনারিতে 0 আর 1-এর বেশি কখনোই হবে না। এখানে তো 0, 1-এর বেশি আছে, সুতরাং একটাও যদি বেশি হয় তাহলে এটাকে আমরা বাইনারি বলতে পারবো না। হেক্সাডেসিমেলে আসলে দেয়া হয় এরকম করে, যেমন বলা হলো 5A.6B, এগুলোর মধ্যে আমরা এখানে ডেসিমেল বলতে পারবো না। কেন পারবো না? কারণ এটার মধ্যে এ আছে। এ কিন্তু ডেসিমেলের মধ্যে নেই, এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে। সুতরাং এটাকে অবশ্যই আমাদের হেক্সা বলতে হবে। আমি আশা করি এই সংখ্যা পদ্ধতির প্রাথমিক ধারণাগুলো তোমরা জেনে গেছো, যে বাইনারি হলে আমাদের কি দেখলে বুঝতে পারবো যে এটা বাইনারি, অঙ্কগুলোকে দেখলে বুঝতে পারবো। তারপর ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কি কি ব্যবহার হচ্ছে, তা কতগুলো মৌলিক চিহ্ন আছে সেই চিহ্নগুলোকে দেখে আমরা এটার বেস নির্ণয় করতে পারবো। সংখ্যা পদ্ধতি আদিম যুগে মানুষ যেটা ব্যবহার করতো প্রাচীন যুগে, তখন বিভিন্ন প্রতীক চিহ্ন দিত। আবার এমনও প্রতীক চিহ্ন দেখা গেছে যে ওরা এরকম ঝিনুক এটাকে শূন্য মনে করতো। আসলে শূন্য কিন্তু তারা মনে করতো না, ওরা এই ঝিনুক দিয়ে মেইনলি গণনাটা করতো। আমরা এখন এসে সেটা বুঝতে পারছি তারা ওটাকে 0 সমতুল্য মনে করতো। আচ্ছা, এরপরে লম্বা একটা স্টিক লাঠি দাঁড় করে রেখে এটাকে 1 ভাবতো, এটাকে এরকম বাঁকা করে দিয়ে এটাকে 10 ভাবতো, এরকম পেঁচানো দিয়ে এটাকে 100 ভাবতো। এইভাবেই আসলে তারা গণনা করতো। এটা কিন্তু সবগুলো চিহ্ন যাদের কোনো স্থানীয় মান নেই। 9 বোঝাতে পারবে না, 8 বোঝাতে পারবে না এগুলো দিয়ে। আর এই জন্য এটাকে অস্থানিক বলা হয়, যাদের কোনো বেজ নেই, ভিত্তি নেই। পরবর্তীতে যখন পজিশনাল আবিষ্কার হয় তখন এই পজিশনালটা প্রত্যেকটাতে কিন্তু বেজ ভিত্তি আছে। যেমন পজিশনালের মধ্যে 4টা অংশ আছে, দেখো 4টারই বেজ আছে। বেজ কি? ওই সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক চিহ্ন ব্যবহার হয় তার পরিমাণকে আমরা বলবো বেজ। আমি আশা করি সংখ্যা পদ্ধতির প্রাথমিক ধারণাগুলো তোমরা পেয়ে গেছো। এবার আমরা পরবর্তী ক্লাসে যাবো ইনশাআল্লাহ।